আমাদের দুর্গাপুজো শুরু হয় অক্টোবর থেকে। তারপরে লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো এগুলো সব চলতেই থাকে প্রায় ডিসেম্বর পর্যন্ত। দুর্গাপুজোয় যেহেতু ছুটি পেয়েছিলাম তাই কালী পুজোয় আর ছুটি পাইনি। কালী পুজো শেষ হতে না হতেই জগদ্ধাত্রী পুজোতে চলে এসেছিলাম বাড়ি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্বাগত জানাই প্রতিদিনের অক্সিজেনের নতুন ব্লগে। তবে এই জগদ্ধাত্রী পুজোটাও কিন্তু একেবারে দুর্গাপুজোর মতো, একেবারে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত থাকে। আজকে যেহেতু সপ্তমী তাই আমরা একটা প্ল্যান বানিয়ে ফেললাম ঠাকুর দেখতে যাব বলে। কাকিমারা যেহেতু সেরকম ভাবে বাইরে বেরোয় না, তাই আমি এলেই চেষ্টা করে মামুনি যাতে সবাই একসঙ্গে মিলে বেরোতে পারি। তবে এবারের ছুটিটা আমার বেশি দিনের জন্য ছিল না, তাই সেরকম শাড়ি টাড়িও আমার কাছে ছিল। রীতিমতো কাকিমার সামনে মুখ ফসকে বলেই ফেলেছি যে আমার কাছে শাড়ি নেই। আর কাকিমা একেবারে আলমারির সামনে দাঁড় করিয়ে দিয়ে বলল, যেটা পছন্দ সেটাই নিয়ে নাও। যাই হোক, এই শাড়িটা আমার ভীষণই পছন্দ হয়েছিল, তাই বের করেই পরে ফেললাম। কাকিমার শাড়িতে আমাকে কেমন লাগছে বলুন তো? নিচে সবাই রেডি হয়ে চলে এসছে, শুধু আমার যাওয়া বাকি। না, আমি কিন্তু বেশি লেট করি না। আমার রায়বাঘিনী ননদিনী এসে বলল, বৌমনি আমাকে একটু সাজিয়ে দাও। তাই ওকে সাজাতে সাজাতেই একটু লেট হয়ে গেছে। আমাদের আজকের লোকেশন ছিল তিনটে: তাজপুর, বালিঘাই আর আমাদের বাড়ির কাছে মনসা মন্দির। আমার হাজব্যান্ড আবার আগের থেকে টোটো বুক করে রেখেছিলেন, তাই একেবারে আসতে অসুবিধে হয়নি। ওখানে উঠেছি, এসে সোজা এখানে নেমেছি। তবে এটা কিন্তু প্যান্ডেল নয়, এটা কিন্তু মায়ের মন্দির। সত্যি মন্দিরটাকে কি সুন্দর করে সাজিয়েছে দেখুন, দেখে যেন চোখ একেবারে ধাঁধিয়ে যাচ্ছে। চলুন এবার ভেতরে গিয়ে মায়ের মুখ দর্শন করে আসি। এর আগে এই মন্দিরে আমি কোনোদিনই আসিনি। এখানে যে একটা মন্দির আছে সেটাও আমি জানতাম না। যাক, মা জগদ্ধাত্রীর দয়ায় আজকে এই মন্দিরের দর্শন পেয়ে গেলাম। তবে এর থেকে বড় ক্রেডিটটা যায় কিন্তু মামনির ওপর। মামনি যদি প্ল্যান না করতো তাহলে কিন্তু এটা সম্ভব হতো না। যাক, এবার চলুন প্রণাম করে নেওয়া যাক মাকে। তবে জানেন তো, আজ এই মন্দিরটা আমাকে আরও একটা মন্দিরের কথা মনে করিয়ে দিচ্ছে। ছোটবেলায় আমি যখন মামার বাড়ি থাকতাম, ওখানে একটা মহাদেবের মন্দির ছিল বলাটা ভুল, আছে এখনো। চৈত্র মাস হলেই ওখানে গাজন হতো, আর গাজনে পুরো মন্দিরটাকে এভাবেই ফুল দিয়ে সাজাতো। অনেক লোকের সমাগম হতো, সঙ্গে ওরা জলও ঢালতে যেত। কিন্তু এখন এরকম হয় না বললেই চলে। আমার হাজব্যান্ডকে ভিডিও করতে দেখে ঢাকিওয়ালা দাদা আবার উদুম নাচ শুরু করলো। তবে মন্দিরটার কাছে যেহেতু মেলা বসেছিল, তাই ওখানে অনেক কিছুই জিনিসপত্র আমরা নিয়েছি এবং ওখান থেকে বেরোতে প্রায় 1 ঘন্টা লাগিয়েছি। এই প্যান্ডেলগুলোই অতটা টাইম লাগেনি, জাস্ট ঢুকেছি, ঠাকুর পরিদর্শন করেছি, বেরিয়ে এসেছি। যেই প্যান্ডেলেই ঢুকছি না কেন সেই প্যান্ডেলে দেখছি সন্ধ্যা আরতি চলছে। তবে এটা কিন্তু আমার প্রথম বছর জগদ্ধাত্রী পুজো দেখা। এর আগে আমরা কখনোই জগদ্ধাত্রী পুজো দেখিনি, এই কারণেই আমাদের বাড়ির কাছটায় জগদ্ধাত্রী পুজো অতটা চল নেই বললেই চলে, তাই ওরকমভাবে ঠাকুর পরিদর্শনও করা হয়নি। তবে আমার বাবার বাড়ির থেকে আমার শ্বশুর বাড়ির দূরত্বটা কিন্তু একেবারেই বেশি নয়, এগুলা পেরিয়ে আসতে হয় তো, তাই আর বাড়ির লোক এদিকে আসার চেষ্টা করে না। আর এই যে ঠাকুরটা দেখছেন, এটা হচ্ছে আমাদেরই গ্রামের মনসা মন্দিরের ঠাকুর। আজকে আবার এখানে ছোট ছোট বাচ্চাদের প্রোগ্রাম চলছে, দেখতে বেশ ইচ্ছে করছিল। এই যে ছোট্ট শিশুটি এত সুন্দর নাচছে দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ঠিক এভাবেই আমিও ছোটবেলায় অনেক পুজো প্যান্ডেলে নাচ করেছি। রাত প্রায় 9:30 এখন বাড়ি ফিরে যাব। কাল সকাল সকাল উঠে আবার আমাকে বাবার বাড়ি যেতে হবে। ও বাবারে, উঠবে তুমি? ওরে বাবারে, কি প্রচেষ্টা চলছে এখন। নিয়েছি, ও আমি কিন্তু তোমাকে জোর করে আমি কিনেছি, এরকম করে
এরকম করে গিয়ে নিয়েছি আমি। আজ প্রায় 1.5 মাসের বেশি হয়ে গেছে টুবলুকে আমি কাছের থেকে দেখিনি। আজকে এসেই টুবলুকে এতটাই আদর করতে শুরু করেছি যে কি বলবো। আর দেখুন কিভাবে মোবাইলের দিকে তাকিয়ে আছে। ও যখন 2-3 দিনের হয় তখনই ওকে ছেড়ে চলে এসেছিলাম গঙ্গারামপুরে। তারপর ওর কাছের থেকে আর ওকে দেখা হয়নি। প্রতিদিন ভিডিও কল দেখতাম আর ভাবতাম কখন ওর কাছে ছুটতে যাব। দেখুন কি সুন্দর করে তাকিয়ে আছে। জানেন তো, এখন কেউ যদি ওকে ভিডিও কল করে বা মোবাইলের ক্যামেরাটা যদি ওর দিকে তাক করা হয়, তাহলে ও একেবারে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আর মুখটাকেও এমনভাবে নাড়তে থাকে যেন ও আমাদের সঙ্গে কত কথা বলতে চাইছে। তবে সব থেকে কষ্টের কি লাগে জানেন তো, এতদিন পরে এসেও ওর কাছে আমি বেশি দিন থাকতে পারবো না। আজকে এসেছি, কালকে আমাকে ফিরে যেতে হবে। আজকে এসে সারা দিনটা আমি ওকে নিয়েই ব্যস্ত ছিলাম। প্রথমে এসে তো ও একেবারে চোখই খুলতে চাইছিল না। তারপরে যখন চোখ খুললো একেবারে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমার দিকে। অনেকক্ষণ ধরে খেলেছে, অনেক কথাও বলেছে আমার সঙ্গে। আগু গাই রে পলে পলে আগু এই তো আগু এই তো আগু এই তো আগু তুমি আগু না ব্যাগ চপ তোমার নাম দিয়েছে আগু। এই পুচকিটার বয়স আমাদের 1.5 মাস পেরিয়েছে, কিন্তু এখনই ওর ঘাড় এতটাই শক্ত যে ওর ঘাড় ধরতেই হয় না। সঙ্গে কেউ যদি কথা বলে ওর সঙ্গে মুখ নাড়িয়ে নাড়িয়ে এমনভাবেই কথা বলে যেন ও কত কথা জানে, কত ঝগড়া করতে চাই। আর হ্যাঁ, বেশিক্ষণ কিন্তু ও কথা বলবে না। আপনি ওর সঙ্গে কথা বলবেন ঠিক, কিন্তু 5-10 মিনিট হয়ে গেলে ওকে কিন্তু আপনাকে কোলে উঠাতে হবে। না হলে 10 মিনিট পর ও এত কান্না জুটবে যে কোলে না উঠিয়ে আর থাকা যাবে না। ওদিকে আমাদের বাড়ির আরেক মস্তানের কথা শুনে তো আমরা অবাক। চিকুদার জন্য ফিক্সড অলরেডি, বাদ দে তোর জন্য। আদা চিকুদার জন্য মেয়ে দেখতে গেছিস, সেখানে দেখছিস নি? আসলে একটা বাচ্চা হয়ে গেছে এ সেদিন যাইছি আমি বলতে বলি আই লাভ ইউ তো অন্য বড় ফুল ছিঁড়ে নিয়েছে রাস্তা নু দিবে সেটি পুরো পুরো ফুল প্রিপারেশন দিবে। আর বাবার আগে কি ছিঁড়ে দিয়ে ফুলটা তুমি কেন ছিঁড়ে বাবা, আমি তো বৌদিকে দিতি। কত মাছ ছিঁড়েছি, কত মাই ছিঁড়ে ছিঁড়েছো? এমসে আমি করব কি বিয়ে? কোলবরের বয়স তো পেরিয়ে গেছে। আমি আবার 5 বছর লজ্জা লাগে এটা। কাল সন্ধেবেলা ওর কথা শুনতে শুনতে আমরা হেসে হেসে একসাথ। এদিকে সকাল হতেই আমার টুবলু সোনা আবার উঠে পড়েছে, কিন্তু অলস ব্যক্তির মতো ওই দেখুন কিভাবে হাই তুলছে। এদিকে টুবলু সোনার পাপা আবার এক কাণ্ড করেছে জানেন, ওকে জামা পরাতে বলা হয়েছিল, ও আবার উল্টো জামা পরিয়ে দিয়েছে। দেখুন সামনের দিকে দড়ি। আর কিছুক্ষণ পাপার সঙ্গে খেলু খেলু করেই আবার টুবলু সোনা ঘুমিয়ে পড়লো। কিন্তু টুবলু সোনার মিমি যেখানে আছে সেখানে কি করে ওকে শান্তি মনে ঘুমোতে দেই বলুন? আর কিছুক্ষণ পরেই তো ওকে ছেড়ে আমি আবার চলে যাব। তাই অনেকক্ষণই ওকে ডিস্টার্ব করছিলাম, কিন্তু এতই ঘুম ওনার যে উনি আর উঠতেই চাইছেন না। অনেকক্ষণ ডিস্টার্ব করার পর যখন ও উঠলো না, তাই আর ওকে ডিস্টার্ব না করে আমি চলে গেছিলাম মার্কেটে। আজকে আবার আমার বৌমনির স্বাদ দেবো আমরা। আমার বৌমনির 7 মাসে ঢুকে গেছে, তাই ওনার জন্য একটা স্বাদের ব্যবস্থা করেছি ছোট করে। গতকাল বৌমনির বাবার বাড়ির থেকে সবাই এসেছিল বৌমনিকে স্বাদ দিতে। আমারও ডাক ছিল, কিন্তু আসতে পারিনি। আমার হাজবেন্ড ছুটি নিয়ে এসেও ওনাকে সন্ধে পর্যন্ত কাজ করতে হয়েছে বাড়িতে, তাই একটু খারাপই লাগছিল, বাড়ির কাছে থেকেও আসতে পারিনি। আজকেই যেহেতু আমরা ফিরে যাব, তাই ছোট করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম। আবার হয়তো আমরা আসবো বেবি হওয়ার পরে। না, তবে সামনে আমার দাদার বিয়ে আছে। দাদার বিয়ে বলে কথা, আসতে তো হবেই। তবে সে অনেক দিনের অনেক কথা। এখানে আবার আমার হাজব্যান্ড আর জিজাজির কোনো কিছুই পছন্দ হলো না, তাই আমরা ওপরে গেলাম। ওপরে বৌমনির জন্য একটা হাউস কোট নিয়েছিলাম। ডেলিভারির পর হাউস কোটটা বেশ কাজেই লাগে। আজকের মেনুতে সেরকম বেশি কিছু ছিল না, তাও 5 রকমের ভাজাভুজি, চচ্চড়ি, মাছের টক, মাছের ঝোল আর চিংড়ি মাছের মালাইকারি, সঙ্গে দই মিষ্টি ছিল। এর থেকে বেশি মেনু করতে গেলে মায়ের উপরই বেশি চাপ পড়বে। 2 দিন গেছি তো, তাই আর রান্না করতে ইচ্ছে করে না, তাই যতটুকু না করলে নয় ততটুকুই আয়োজন করা হয়েছে। তবে সত্যি কথা বলতে বৌমনির এই প্রেগনেন্সি জার্নিটা একটু কষ্টকরই। সমস্ত কাজবাজ নিজেকেই করতে হয়, ওর হাতে হাতে হেল্প করে দেবে এমন কেউই নেই। দেখতে দেখতে 7 মাস কেটেই গেল, আর মাত্র 2 মাস 10 দিন পরেই আমাদের বাড়িতে আবার এক নতুন অতিথি আসতে চলেছে। আর এবারও দেখতে দেখতে আমার ছুটিটাও শেষ হয়ে গেল। 6 দিনের ছুটি নিয়ে এসেছিলাম,
দুদিন আসতে যেতে, দুদিন বাবার বাড়ি, দুদিন শ্বশুর বাড়ি। এরপর যে আবার কবে আসবো সেটাও জানি না। এখন আমার হয়েছে 4টে বাড়ি। আমি যেখানে থাকি, আমার বরের বাড়ি, আমার শ্বশুর বাড়ি, আমার বাপের বাড়ি। কোন বাড়ি যে আমি সামলাবো সেটাই বুঝে উঠতে পারি না। 2 দিন ছুটি পেলে এ বলে এদিকে আয়, ও বলে ওদিকে আয়। জীবনে টেনশন কি কম আছে বলুন তো? সবার মতো করে টেনশন, তবে সবকিছুকে হাসি মুখে একেবারে পেছনে ঠেলে দিতে হচ্ছে। এদিকে খাওয়া দাওয়া শেষ হলেই তারপরে আমাদের আবার বেরিয়ে পড়তে হবে। আজকে আবার জামাইদের প্রিয় খাবার হয়েছে। আমার হাজবেন্ডের প্রিয় হচ্ছে ইলিশ মাছের টক। ইলিশ মাছের টক পেলে ওর আর কিচ্ছু চাই না, সঙ্গে গরম গরম বড়া ভাজা, এগুলোও সে একটু ভালোবাসে। তাই মা ওর জন্য একটু গরম গরম ভেজেছিল, ও তৃপ্তি ভরে খেয়েছে। বিকেল হতে না হতেই আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাব বলে। আর টুবলুকে ছেড়ে আসতে তো একেবারেই মন করছিল না, কিন্তু কি করা যাবে বলুন, সবকিছু মায়া সরিয়ে এখন আমাদের যেতেই হবে। আজকে আবার আমরা যাব সরকারে। সেখানে আমার দিদি একটা স্কিম করেছিল, প্রতি মাসে কিছু টাকা দিয়ে সোনা কিনে রেখেছিল। স্কিম অনুযায়ী 1 বছর যদি ওখানে কমপ্লিট করা যায় তাহলে ওরাও কিছু বেনিফিটস দেবে মজুরিতে। যাই হোক, দিদি সোনা কিনে রেখেছিল আর সেটাই আজকে আমরা নিতে গেছিলাম। তো আমরা যখন ওখানে গেলাম, ওখানে দেখলাম টোটাল 5 গ্রাম সোনা হয়েছে। 5 গ্রামের মধ্যে কিছু নিতে হবে, আর যদি বেশি নেই তাহলে তার জন্য পে করতে হবে। প্রথমে ওই চোকারটা দেখছিলাম, এই যে 2টো চোকার, এই 2টো 5 গ্রামের মধ্যে চলে আসছিল, একটা 6 গ্রাম ছিল। তো মোটামুটি এ 2টো পছন্দ হয়েছিল। তারপরে ভাবলাম দিদির চেন টাইপের কিছু নেই, তাই এই মঙ্গলসূত্রগুলো দেখলাম। এই মঙ্গলসূত্রগুলো বেশ সুন্দর ছিল, এবং যেহেতু এগুলো সবসময় ইউজ করা যাবে, তাই সবসময় ইউজ করার জন্যই আমি মঙ্গলসূত্রটা চুজ করলাম। শেষমেশ এটাই চুজ করেছিলাম। ওখানে 2টো ছিল, যেটা ছিল 8 গ্রামের, এই মঙ্গলসূত্রটা ছিল 5 গ্রাম 900 মিলিগ্রাম। শেষমেশ আমাদের পে করতে হয়েছিল 5000 টাকা মতো। আমার পছন্দটা কেমন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।